নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী, তোমরা অবশ্যই জানো যারা 2026 এবং 27 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদেরকে পয়েম থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ তোমাদের 8টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। আমি ইতিমধ্যে 3টি পয়েম আলোচনা করেছি বিস্তারিত। আজকে আমরা ইউনিট 11 লেসন 5 এখান থেকে যেটা আলোচনা করব তা হলো স্টপিং বাই উডস অন আ স্নোই অ্যাভিনিউ। এই কবিতাটি লিখেছেন রবার্ট ফ্রস্ট। অর্থাৎ বরফ ঢাকা সন্ধ্যায় বনপথে থামা। হুজ উডস দিস আর আই থিঙ্ক আই নো, কার বন জানে আমি মনে হয় যেন। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, গ্রামেই তো বাড়ি তার যদিও এখন। হি উইল নট সি মি স্টপিং হিয়ার, দেখবে না সে আমায় থামতে এখানে। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, তার বন দেখব ভরে উঠছে বরফে যখন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই 4টি লাইনে দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক দৃশ্যে কিছু বর্ণনা রয়েছে। আর কবি এখানে এতটাই ব্যস্ত যে তার এই প্রাকৃতিক সৌন্দর্য দেখারও সময় নেই, তার থামারও সময় নেই। মাই লিটল হোর্স মাস্ট থিঙ্ক ইট কুইক, ছোট্ট ঘোড়াটা ভাবছে নিশ্চয় অদ্ভুত। টু স্টপ উইথ আ ফার্ম হাউস নিয়ার, থামা কেন জনমানবহীন এমন পথেতে। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, বন আর বরফ জমা হ্রদের মাঝে। দ্য ডার্কেস্ট ইভিনিং অব দ্য ইয়ার, বছরের সবচেয়ে অন্ধকার রাতে। কবি বলছেন যে কিছুটা এখানে অদ্ভুত মনে হচ্ছে যে কেন ছোট্ট ঘোড়া যেটা রয়েছে মাই লিটল হর্স, সে আসলে বুঝতে পারছে না যে কেন এরকম জনমানবহীন পথে থামতে হবে এবং বন আর বরফ জমা হ্রদের মাঝে কেন থামতে হবে। আর বছরে এখানে বলা হচ্ছে যে দ্য ডার্কেস্ট ইভিনিং, সবচেয়ে অন্ধকার রাতেই বা এই সময়টাতে কেন থামতে হবে। কবির যে ছোট্ট ঘোড়াটা এটা বুঝে উঠতে পারছে না। হি গিভস হিজ হার্নেস বেলস আ শেক, ঘোড়াটা তার গলার ঘণ্টার শব্দ করে। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, যেন জানতে চায় কোনো ভুল হয়েছে কি না। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ, অন্য কোনো শব্দ নেই শুধু বয়ে যাওয়া। অফ ইজি ওয়াইন্ড অ্যান্ড টাউনি ফ্লেক, সহজ বাতাস আর নরম বরফের কণা। এখানে অন্য কোনো শব্দ নেই শুধু বয়ে যাওয়া, এই যে কথাটা যে কবি বলেছেন দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ, অর্থাৎ জীবনে মানুষের অনেক কর্মকাণ্ড থাকে, অনেক কাজ থাকে এবং এই কাজের পিছনে মানুষকে ছুটতে হয় অনেক বেশি। কবি কিন্তু এই 4টি লাইনের মধ্যে সেটাই কিন্তু ব্যক্ত করেছেন। দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বনানী সুন্দর, অন্ধকার আর গভীর। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, তবু আমার কিছু প্রতিজ্ঞা রাখতে তো হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, ঘুমোতে যাওয়ার আগে অনেক পথ যেতে হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, ঘুমোতে যাওয়ার আগে অনেক পথ যেতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দুটো লাইন বারবার বলা হয়েছে, অর্থাৎ একই লাইন দুবার এখানে কবি বলেছেন। আসলে এই শেষের যে লাইনটি এটি খুব গুরুত্বপূর্ণ। ঘুমোতে যাওয়ার আগে, ঘুমোতে যাওয়া মানে হচ্ছে মৃত্যুর আগে আমাদেরকে অনেক পথ যেতে হয়। মৃত্যুর আগে আমাদেরকে অনেক কর্ম করতে হয়, অনেক কাজ করতে হয়। কবি কিন্তু সেটাই ব্যক্ত করতে চাচ্ছেন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পয়েমটি বুঝতে পেরেছ। এখন পয়েমটির সাপেক্ষে আমি কয়েকটি প্রশ্নের উত্তর আলোচনা করতে যাচ্ছি। প্রথম প্রশ্ন হলো, হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য পয়েট ইজ গোয়িং? হোয়াই ইজ ই গোয়িং দেয়ার? আচ্ছা, তুমি কি মনে করছো যে কবি আসলে কোথায় যাচ্ছে?
আর কেনই বা সেখানে যাচ্ছে, অর্থাৎ শেষের যে লাইনটি আই হ্যাভ মাইলস টু গো, এই যে তিনি বলেছেন সেটাই কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে। আমরা উত্তর এভাবে লিখব, উই ডোন্ট নো ফর শিওর হোয়াট দ্য পয়েট ইজ গোয়িং। আমরা আসলে জানি না যে কবি কোথায় যাচ্ছেন। দ্য পোয়েম অনলি সেইস হি হ্যাজ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। কবিতাটি শুধু বলছে যে তার তো একটা প্রতিজ্ঞা রয়েছে আর ঘুমানোর আগেই তাকে অনেক দূর যেতে হবে। আসলে এটার দ্বারা কি বোঝাচ্ছে? দিস মিনস হি হ্যাজ সাম থিংস হি নিডস টু ডু বিফোর দ্য এন্ড অফ দ্য ডে অর মেবি ইভেন দ্য এন্ড অফ হিস লাইফ। এটা দুই রকম অর্থ রয়েছে। এটা বোঝাচ্ছে যে কিছু জিনিস তাকে করতে হবে বিফোর দ্য এন্ড অফ দ্য ডে, অর্থাৎ এই দিনটি শেষ হওয়ার আগে, অথবা মেবি মানে হতে পারে তার জীবনের অন্তিম হওয়ার পূর্বে, অর্থাৎ তার মৃত্যু হওয়ার পূর্বে তাকে কিছু করতে হবে। তো এখানে দুই রকম সম্ভাবনা আছে, যে বিফোর দ্য এন্ড অফ দ্য ডে অর্থাৎ দিনটি শেষ হওয়ার পূর্বে, আরেকটা হচ্ছে ইভেন দ্য এন্ড অফ হিস লাইফ, অর্থাৎ তার জীবন শেষ হওয়ার পূর্বে, অর্থাৎ তার মৃত্যু হওয়ার পূর্বে। 2 নম্বর কোয়েশ্চেন হলো, হোয়াই ডিড দ্য পয়েট স্টপ বাই দ্য উডস দো ইট ওয়াজ ডার্ক অ্যান্ড হি ওয়াজ অ্যালোন। কবি কেন বনের পাশে থামতে চেয়েছেন যদিও এটা অন্ধকার এবং সে একা ছিল, কেন? উত্তর হবে, দ্য পয়েট স্টপড বিকজ হি থট দ্য উডস ওয়ার লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ অ্যান্ড হি ওয়ান্টেড টু ওয়াচ দ্য স্নো ফলিং। কবি থেমেছিলেন কারণ তিনি ভাবতেন যে বনজঙ্গল হলো লাভলি, কমনীয়, অন্ধকার এবং ডিপ, একটু গভীর, এবং তিনি কিভাবে তুষারপাত হয় তিনি সেটা দেখতে চেয়েছিলেন। হি ওয়াজ ড্রন টু দ্য বিউটি অ্যান্ড পিস অফ দ্য স্নোই উডস ইভেন দো ইট ওয়াজ গেটিং লেট অ্যান্ড নোবডি ওয়াজ অ্যারাউন্ড। তিনি এই যে স্নোই উডস, এই যে বনজঙ্গল যেখানে তুষারপাত হচ্ছে, এর যে সৌন্দর্য, এর যে শান্তি, এটার প্রতি তিনি খুব আকর্ষিত হন। এমনকি যদিও অনেক দেরি হয়ে গেছে এবং আশেপাশে কেউ ছিল না, তারপরে তিনি সেখানে বসে এগুলো আসলে প্রাকৃতিক যে দৃশ্যগুলো তিনি এগুলো অবলোকন করতে চান। Guess what promise the poet had to keep before he would sleep. অনুমান করো যে কবি আসলে তার ঘুমোতে যাওয়ার আগে তিনি কি প্রতিজ্ঞা করেছেন। তো এটা কিন্তু আগে বলা হয়েছে যে আমরা এটা অনুমান করতে পারি। উই ক্যান অনলি গেস হোয়াট প্রমিসেস দ্য পয়েট হ্যাড। আমরা অনুমান করতে পারি কেবলমাত্র যে কবির কি প্রমিস ছিল, কি প্রতিজ্ঞা ছিল। ইট কুড বি আ প্রমিস টু হিজ ফ্যামিলি। এই প্রতিজ্ঞাটা তার পরিবারের প্রতি হতে পারে। এ জব ই নিডেড টু ফিনিশ, দ্য চাকরির প্রতি হতে পারে যেটা শেষ করা প্রয়োজন, অর সাম আদার রেসপন্সিবিলিটি দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট টু হিম, অথবা অন্য কোনো দায়িত্ব যেটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর কোয়েশ্চেন হলো, রাইট অ্যান ইমাজিনারি ডায়ালগ বিটুইন দ্য পয়েট অ্যান্ড হিজ হোর্স। আমরা জানি যে কবিতাটার মধ্যে কবি রয়েছেন এবং তার ঘোড়া রয়েছে। তো এখন এই কবি এবং তার ঘোড়ার মধ্যে একটা কাল্পনিক ডায়ালগ আমাদের লিখতে হবে। আমি তোমাদের জন্য প্রস্তুত করেছি সুপ্রিয় শিক্ষার্থী, সেটা তোমাদের পড়ে শোনাচ্ছি। Horse, what is it, master? Why have you stopped here? It's cold and getting dark. There's no barn or foot around. Horse বলছে, প্রভু এখানে কি হবে? আর কেন বা এখানে থেমেছেন? এটা তো ঠান্ডা এবং অন্ধকার হয়ে আসছে, আর এখানে আসলে চারিদিকে কোনো খাবার বা কোনো জ্বালানি বা অন্য কোনো কিছু দেখছি না। কবি বলছেন, জাস্ট আ মোমেন্ট মাই লিটল ফ্রেন্ড, লুক অ্যাট দ্য স্নো ফলিং ইন দ্য উডস, ইজন্ট ইট বিউটিফুল অ্যান্ড পিসফুল। কিছু সময় অপেক্ষা করো আমার ছোট্ট বন্ধু, দেখো বনের ভিতরে তুষারপাতের শব্দ দিকে তাকাও, এটা কি সুন্দর নয়? এটা কি শান্তিপূর্ণ নয়? হোর্স, বিউটিফুল? It just looks cold and wet to me, and we still have a long way to go, don't we? You always say we need to get home before night. সুন্দর, কিন্তু এটা তো ঠান্ডা মনে হচ্ছে আর আমি ভিজে যাচ্ছি। আর
আমাদেরকে আরও অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে, তাই নয় কি? তুমি সবসময় বলে থাকো যে রাত হওয়ার আগেই আমাদের বাড়িতে যাওয়া প্রয়োজন। পয়েন্ট, কবি বলছেন আই নো, আমি জানি, ইউ আর রাইট, তুমি ঠিক বলছো, বাট সামটাইমস ইটস গুড টু স্টপ অ্যান্ড এনজয় এ কোয়াইট মোমেন্ট। কিন্তু মাঝে মধ্যে থামা ভালো, আর কিছু সময় উপভোগ করা ভালো। দ্য উডস আর সো স্টিল অ্যান্ড কম। বন জঙ্গল খুব শান্ত থাকে আর স্থিরও থাকে। হোর্স, well, I'm ready to get going again. My hopes are getting cold. These promises you have to keep won't keep themselves. Shakes head again, jingling the bells. আমি প্রস্তুত, আমি যাওয়ার জন্য প্রস্তুত। আমার হোপ, আমার কিন্তু যে খুর, এটা কিন্তু ঠান্ডা হয়ে আসছে। আর তুমি যে প্রতিজ্ঞাগুলো করেছো সেটা তুমি নিজের কাছেই আসলে রাখতে পারবে না। তো আসলে ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে চলো আমরা বের হয়ে যাই। পয়েন্ট, ইউ আর রাইট মাই ওয়াইস ফ্রেন্ড, উই শুড মুভ অন। দ্য উডস আর লাভলি বাট উই ক্যান্ট স্টে হিয়ার, উই হ্যাভ মাইলস টু গো। তুমি ঠিক কথাই বলছো আমার জ্ঞানী বন্ধু, আমাদের এখন যাওয়া উচিত। আর বন জঙ্গল আসলেই খুব লাভলি, আমরা এখানে অবস্থান করতে পারবো না, আমাদের অনেকটা পথ যেতে হবে। হু ইজ টেলিং দ্য স্টোরি ইন দ্য পয়েম? কবিতাটিতে কে গল্প বলছে? দ্য পয়েট হিমসেলফ ইজ টেলিং দ্য স্টোরি, হি ইজ দ্য ওয়ান হু স্টপস বাই দ্য উডস। কবিতাটিতে কবি নিজেই গল্প বলছেন, আর তিনি আসলে একটা বনের পাশে থেমেছেন। ডাজ দ্য পয়েট নো ওনার অফ দ্য উডস? হাউ ডু ইউ নো? কবি কি বনের মালিককে জানেন? আর জানলে তিনি কিভাবে জানেন? ইয়েস, দ্য পয়েট থিংস হি নোজ দ্য ওনার বিকজ হি সেজ হোস উডস দিস আর আই থিঙ্ক আই নো। হ্যাঁ, আমার মনে হয় তিনি মালিককে জানেন, কারণ তিনি বলেছেন এই বনটা কার, আমার মনে হয় আমি জানি। হোয়াই ডাজ দ্য পয়েট মেনশন দ্যাট দ্য ওনার লিভস ইন দ্য ভিলেজ? কেন কবি উল্লেখ করেছেন যে মালিক গ্রামে বাস করে? হি মেনশনস দিস টু সে দ্যাট দ্য ওনার ওন্ট সি হিম স্টপিং ইন দ্য উডস। তিনি এটি ব্যক্ত করেছেন কারণ মালিক যে সে কখনোই বনের পাশে তাকে থামতে দেখেনি। দিস মেক্স ইট ফিল লাইক দ্য পয়েট ইজ ডুইং সামথিং আ লিটল সিক্রেট অর জাস্ট ওয়ান্টস টু বি অ্যালোন উইথ হিজ থটস। এই জিনিসটা আসলে অনুভব করিয়েছে কবিকে যে এখানে সামান্য কিছু গোপনীয় চলছে এবং তার চিন্তাভাবনার সাথে সে একাই আসলে থাকছেন। 8 নাম্বার, হোয়াট ডাজ দ্য হর্সেস রিয়াকশন টেল আস অ্যাবাউট দ্য সিচুয়েশন? পরিস্থিতি সম্পর্কে ঘোড়ার প্রতিক্রিয়া কেমন হয়েছে আমাদেরকে বলো। দ্য হোর্স সিমস কনফিউজড অ্যাবাউট স্টপিং ইন দ্য মিডল অফ নো হেয়ার উইদাউট আ ফার্ম হাউস নিয়ার বাই। ঘোড়াকে খুব কনফিউজড মনে হয়েছে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে বলে মনে হয়েছে, কারণ এখানে ফার্ম হাউস অর্থাৎ নিকটেই কিন্তু একটা ফার্ম হাউস রয়েছে, এটা ছাড়া মাঝখানে আর কোনো কিছু দেখা যাচ্ছিল না। দিস সাজেস্ট দ্যাট ইট ইজ নট নর্মাল থিং ফর দ্যাম টু ডু অ্যান্ড দ্যাট দ্য পয়েট ইজ স্টপিং ফর আ রিজন আদার দ্যান রেস্ট টু শেল্টার। এটা আসলে এটাই ইঙ্গিত প্রদান করে বা প্রস্তাব পেশ করে যে এটা তাদের জন্য স্বাভাবিক কোনো ব্যাপার নয় কোনো কিছু করার, যে কবি এখানে একটা কারণের জন্য থেমে আছেন, সেটা আরাম বা অন্য কোনো কিছু হতে পারে। হোয়াট ডাজ দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার মেন? বছরের যে অন্ধকার যে সন্ধ্যাবেলা, এটা আসলে কি বোঝাচ্ছে? ইট কুড মিন দ্যাট ইট ইজ লিটারেলি দ্য নাইট উইথ দ্য লংগেস্ট টাইম অফ ডার্কনেস হুইচ হ্যাপেন্স ইন উইন্টার। ইট মাইট অলসো সাজেস্ট আ স্যাড অর সিরিয়াস মুড। তো এটা আসলে একটা দুঃখিত এবং একটা সিরিয়াস মুড বোঝাচ্ছে। তো লিটারেলি এটা হলো কি, একটা অন্ধকার যে যখন লম্বা সময় ধরে থাকে রাত্রিবেলায়, এবং এটা কিন্তু সাধারণত শীতকালে ঘটে থাকে। হোয়াট আর দ্য অনলি সাউন্ডস দ্য পয়েট ক্যান হিয়ার বিসাইডস হিজ হোর্স? কবি যে শব্দটা শুনতে পাচ্ছে সেটা আসলে কি? হি হিয়ার্স দ্য সুইপ অফ ইজি ওয়াইন্ড অ্যান্ড ডাউন ফ্ল্যাগ। তিনি আসলে
অল্প বাতাসে কিছু সুইপ মানে হালকা শব্দ শুনতে পাচ্ছেন, এটা আসলে বোঝাচ্ছে সফট সাউন্ড, একটা হালকা শব্দ অফ দ্য ওয়াইন্ড বাতাসের। অ্যান্ড দ্য জেন্টল ফলিং অফ স্নোফ্লেক্স, আর তুষারপাত অর্থাৎ তুষার যে আস্তে আস্তে করে পড়ছে সেটার একটা শব্দ হয়, সেটা শুনতে পাচ্ছেন। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে 20টি প্রশ্ন আছে। 20টি প্রশ্নের ভিতরে আমি 10টি প্রশ্ন তো পড়ে নিলাম অর্থাৎ তোমাদেরকে বুঝিয়ে দিলাম। বাকি 10টি তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিয়ে পড়ে নেবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে।